আসসালামু আলাইকুম, আমি তনিমা আপনাদের স্বাগত জানাচ্ছি নবকলি স্টুডিওর আজকের দেশ এবং আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই শিরোনাম। ডাকসু নির্বাচন শেষ দিনে মনোনয়ন ফর্ম কিনতে প্রার্থীদের ভিড়। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মঙ্গলবারের মধ্যে ৪১,০০০ শিক্ষক নিয়োগের সুপারিশ। সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন, ভারতের কপালে চিন্তার ভাঁজ। ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সমাবেশে ট্রাম্প ইউক্রেনের ক্রিমিয়া পুনরুদ্ধার বা নেটোতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এখন বিস্তারিত। দেশের সংবাদ। সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদ সহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসুরক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনিম। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয় ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-র ৩ গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি ১ অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন এবং জনস্বার্থী আদেশ জারি করা হলো। সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার। ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার ১৮ আগস্ট ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেব রহমান এ তথ্য নিশ্চিত করেন। তালেব রহমান বলেন, রাজধানী ধানমন্ডি থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। আইসিইউ নির্মাণে ফাঁকি ৫৬৪ কোটি টাকার হিসেবে গরমিল। ৫ বছরে খরচ হয়েছে ১,০০০ কোটি টাকারও বেশি, কিন্তু প্রকল্পের মূল লক্ষ্য বাস্তবায়ন হয়নি। যন্ত্রপাতি অচল, নিয়োগ হয়নি জনবল, অনেক জেলায় আইসিইউ ইউনিট বন্ধ। ৫৬৪ কোটি টাকার অডিট আপত্তিরও মিলছে না জবাব। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৫০টি জেলায় প্রতিটি ১০,৫০০ আইসিইউ স্থাপনের লক্ষ্য ছিল প্রকল্পের আওতায়। চালু হয়েছে মাত্র ১৩টি জেলায়। ১৬টি শিশু আইসিইউ, পেডিয়াট্রিক এবং ১৫টি মাতৃ আইসিইউ, অবস্টেট্রিক কোনো কাজই শুরু হয়নি। ৫০টি জেলার ২০ শয্যার ১,০০০ আইসোলেশন ইউনিট নির্মাণের অগ্রগতি শূন্য। অথচ গত ৫ বছরে কাজগুলো বাস্তবায়ন করতে গিয়ে ৫৬৪ কোটি ৮৫ লক্ষ টাকার হিসেব দিতে পারছেন না সংশ্লিষ্টরা। এমনকি ৭৬টি অডিট আপত্তিও দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্প অফিস মাত্র ৮টি অডিট আপত্তির জবাব দিয়েছে, বাকিগুলোর কোনো খবর নেই। মঙ্গলবারের মধ্যে ৪১,০০০ শিক্ষক নিয়োগের সুপারিশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ হয়েছে। চূড়ান্ত সুপারিশ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। শিক্ষা উপদেষ্টা ড CR আবরার অনুমোদন দিলে আজ সোমবার ১৮ আগস্ট অথবা আগামীকাল মঙ্গলবার ১৯ আগস্ট ৪১,০০০-এর কিছু বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতে পারে। গতকাল রবিবার রাতে NTRCA-এর সংশ্লিষ্ট ২ জন কর্মকর্তা জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৭ যুবক হত্যাকাণ্ডে মানবাধিকার বিরোধী মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য আসামিদের মধ্যে গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের CTTC-এর সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন পুলিশ সুপার ও এএসপি রয়েছেন। ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এই সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ মিজানুল ইসলাম সহ অন্যান্যরা। সাংবাদিকদের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, ২০১৬ সালের ৮ অক্টোবর সারা দেশ থেকে ৭ জনকে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দোতলায় রাখা হয়। পরে বাইরে তালা লাগিয়ে জঙ্গি আস্তানা রয়েছে বলে অভিযান চালান CTTC ও সোয়াটের মেম্বাররা। এক পর্যায়ে সরাসরি গুলি চালিয়ে ৭ জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রচার করা হয়। ডাকসু নির্বাচন শেষ দিনে মনোনয়ন ফর্ম কিনতে প্রার্থীদের ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনার শেষ দিন আজ। এর জন্য সকাল থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদের মনোনয়ন ফর্ম বিতরণস্থল ও হল অফিস সমূহে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার ১৮ আগস্ট সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব আলী চৌধুরী সিনেট ভবন ও বিভিন্ন আবাসিক হল ঘুরে দেখা যায় প্রার্থীরা মনোনয়ন ফর্ম কেনার জন্য ভিড় জমিয়েছেন। মনোনয়ন ফর্ম কেনার জন্য 7 দিন সময় থাকলেও শেষ দিনে এসে তুলনামূলক
বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেছে শুধু মনোনয়ন ফর্ম কেনার জন্য নয়, অনেকে আগে কেনা ফর্ম পূরণ করে জমাদানের জন্য এসে দাঁড়িয়েছেন। তাদের সবার মধ্যেই বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি তানজিম। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন। ভারতের কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তানের নৌশক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন নতুন এক উন্নত সাবমেরিন হস্তান্তর করেছে। 8টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে তৃতীয়টি বৃহস্পতিবার চীনের হুবে প্রদেশের উহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছিল বেইজিং। প্রতিবেদনে বলা হয়েছে এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে, কারণ আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এসব সাবমেরিন ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান নৌবাহিনী আশা করছে। পাকিস্তানের ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ প্রজেক্ট 2 ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন, হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর আঞ্চলিক শক্তির ভারসাম্য টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। চীনের রাষ্ট্র জানিয়েছে এই সাবমেরিনের প্রশিষ্টের মধ্যে রয়েছে শক্তিশালী পানির নিচে যুদ্ধ ক্ষমতা, সর্বাঙ্গীন সেন্সর সিস্টেম, উৎকৃষ্ট স্টেলথ প্রযুক্তি, উচ্চ গতিশীলতা, দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশক্তি। ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সমাবেশে ট্রাম্প ইউক্রেনের ক্রিমিয়া পুনরুদ্ধার বা ন্যাটোতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার আগে ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করে বলেছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি চাইলে প্রায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ শেষ করতে পারেন। মার্কিন রাষ্ট্রপতি মস্কোর সাথে আলোচনার অংশ হিসাবে ইউক্রেনকে ন্যাটোতে যোগদান বা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া পুনরুদ্ধারের অনুমতি দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দেশটিকে রক্ত দিয়ে একত্রিত করা উচিত নয়। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা বলেছেন, তিনি সিরিয়ায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করেছেন যে 1 মাসের সাম্প্রদায়িক সহিংসতার পর দেশটির একত্রীকরণ রক্তপাতের মাধ্যমে হওয়া উচিত নয়। রবিবার রাষ্ট্র টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় তিনি সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আত্মনিয়ন্ত্রণের দাবিতে শত শত ড্রুজ প্রতিবাদীকারীর দাবির বিরুদ্ধে প্রতিবাদ করেন। সিরিয়াকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সামনে এখনও আরেকটি যুদ্ধ বাকি আছে এবং এটি রক্তপাত এবং সামরিক শক্তি দিয়ে হওয়া উচিত নয়। এটি কোনো ধরনের বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত, কারণ সিরিয়া যুদ্ধে ক্লান্ত। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুথি সম্পৃক্ত আল মাসিরা টিভি গত শনিবার জানিয়েছে, এই আগ্রাসনে হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। সানার বাসিন্দারা অন্তত 2টি জোরালো বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি সহ 14 নারী আটক। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির দায়ে 14 জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির শিরোপা বাহিনী। আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক নারীদের মধ্যে রয়েছেন 7 জন জর্ডানীয়, 3 জন ভারতীয়, 2 জন বাংলাদেশি, 1 জন শ্রীলঙ্কান, 1 জন সিরিয়ান। গত শনিবার 16 আগস্ট দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগে এসব নারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের ছবি ও পরিচয় সহ খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়। স্বাধীনতার 78 বছর পর বাতিল করা হচ্ছে নাগরিকত্ব। প্রতি বছরই আগস্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস আসে ইতিহাসের প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে। 1947 সালের রক্তাক্ত বিভাজনের মধ্যেও যারা পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে গিয়েছিলেন, সেই 3.5 কোটি মুসলমানের কাছে ভারতের প্রতিশ্রুতি ছিল নাগরিক হিসাবে সমান সুযোগ সুবিধা আর সাংস্কৃতিক স্বাধীনতা। সেই সংখ্যা দাঁড়িয়েছে 20 কোটিতে। পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস ভারতে। অনুমান করা হচ্ছে 2060 সালের মধ্যে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী। কিন্তু সংখ্যার জোরেও মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রান্তিকীকরণের ভয় আরেকবার সত্য হয়ে উঠছে ভারতে। ভারতের জন্মলগ্নে যে ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা 2019 সালের ডিসেম্বর নাগাদ ভেঙে যায়। নাগরিকত্ব সংশোধনী আইন CAA প্রথমবার ধর্মভিত্তিক নাগরিকত্বের মানদণ্ড নিয়ে আসে ভারতে। এরপর থেকে একের পর এক ঘটনায় ধর্মীয় বিভাজন স্পষ্ট হয়ে উঠছে ভারতে। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় দনেৎস্ক এবং লুহান্স্কের বিনিময়ের প্রস্তাব পুতিনের। ইউক্রেনের সাথে শান্তি চুক্তির ক্ষেত্রে দেশটির দনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া সহ কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার সময় পুতিন এসব শর্ত দিয়েছেন। এ প্রস্তাব সম্পর্কে জানতে পেরেছে এমন 2 সূত্র রয়টার্সকেই তথ্য দিয়েছে। গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার সামরিক ঘাঁটিতে ট্রাম্প এবং পুতিনের বৈঠকের পরদিন এমন তথ্য সামনে এসছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল কোনো মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের প্রথম মুখোমুখি বৈঠক।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ ওয়াশিংটন সফর করবেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে এই সফর করবেন তিনি। বৃষ্টির জন্য প্রার্থনা করুন। কানাডায় দাবানল এখন এমন জায়গায় জ্বলছে যেখানে আগে কখনো জ্বলেনি। সাম্প্রতিক সপ্তাহে দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সাসকাচুয়ান ও ম্যানিটোবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কানাডার 60%-এরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। তবে দাবানল আটলান্টিক কানাডার সম্পদের সংকটও দখল করেছে, যেখানে নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের কর্মকর্তারা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া দাবানলের সাথে লড়াই করতে সংগ্রাম করছেন। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ধর্মঘট ও বিক্ষোভ। গাজায় জিম্মি ব্যক্তিদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে হাজারো ইসরায়েলি গতকাল রবিবার দেশজুড়ে ধর্মঘটসহ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। হামাসের সাথে সমঝোতায় পৌঁছে যুদ্ধের অবসান এবং অবশিষ্ট জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা এবং জিম্মি ব্যক্তিদের ছবি হাতে স্লোগান দিতেন। স্লোগানের পাশাপাশি বাঁশি, হর্ন ও ডাকের শব্দে মুখরিত হয়ে ওঠে সারা দেশ। কেউ কেউ জেরুজালেম, তেল আবিব, মহামদক সহ বিভিন্ন সড়ক অবরোধ করেন। তেল আবিবে জিম্মি ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করেন ইসরায়েলি হলিউড অভিনেত্রী গাল গাদত।